সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোমস BNIS হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 4 কাজ, ক্ষমতা এবং শক্তি এই অধ্যায় থেকে আমার পঞ্চম লেকচার শুরু করব। এর আগে আমি এই লেকচার থেকে চারটা ক্লাস নিয়েছি। আজকে আমার 5 নাম্বার ক্লাস। আজকে আমি গত 4 দিন আমি এই অধ্যায়ের মূল টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, আমি তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন লিখে নিয়ে এসেছি। গত 3 নাম্বার ক্লাসে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, শক্তির নিত্যতা সূত্র, সেই সূত্রের আজকে প্রয়োগ হবে। অর্থাৎ ওই সূত্রটা আমি শিখেছিলাম, ওই সূত্রটার মাধ্যমে কিভাবে অঙ্ক আসবে, কিভাবে আমরা সেটা সমাধান করব, আজকে আমরা সেটাই শিখব। তাহলে দেখো, আমি তোমাদের জন্য একটা উদ্দীপক লিখে এনেছি। 20 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। এটা কিন্তু তোমাদের এতটুকুই উদ্দীপক। অর্থাৎ এই যে এখানে একটা বস্তু ছিল ভূমিতে, এটাকে 40 মিটার উচ্চতায় তুলে, এই উচ্চতাটা কত? 40 মিটার। তারপরে কি করা হলো? এটাকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। মুক্তভাবে ছেড়ে দিলে বাধাহীনভাবে একটা বস্তু অভিকর্ষজ বলের প্রভাবে কিন্তু কোথায় যাবে বলো তো শিক্ষার্থীরা? হ্যাঁ, নিচে পড়বে। এখানেও বস্তুটা কি হবে? নিচে পড়তে থাকবে। এখন দেখো, ক নম্বরে বলেছে গতিশক্তি কাকে বলে। আমরা জানি, আমরা ইতিমধ্যে কিন্তু গত 4টা লেকচারে আমরা এগুলোই শিখেছি। তার মধ্যে গতিশক্তি কাকে বলে আমি একটু বলে দিচ্ছি তোমাদের। যে কোনো বস্তুর, গতিশীল বস্তুর গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলছি গতিশক্তি। এটাকে আমরা E_K দ্বারা প্রকাশ করি। E_K সমান সমান ½ mv²। তোমরা এগুলো কিন্তু শিখেছো, তাই না? আশা করি শিখেছো। এরপর দেখো বলেছে, খ নম্বরে বলেছে ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় কিভাবে শক্তির রূপান্তর ঘটে। বলতো শিক্ষার্থীরা, এখানে কি ঘটবে? ধনুকের তীর, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো ধনুকের তীরটা কিরকম থাকে। এরকম একটা বাঁকা থাকে। ধনুক মানে কিন্তু কি বলতো? বাঁকা। তো ধনুকের তীরের মাঝখান দিয়ে কি থাকে? একটা, আমি যদি ধনুক একটা আঁকি তাহলে ধনুকটা থাকে যে এরকম, তাই না? আর এদিক দিয়ে কি থাকে? একটা রশি টানানো থাকে। বলেছে এই রশিটাকে যখন আমি টান দিয়ে ধরে তীরের মাঝখান দিয়ে টেনে ধরবো, তখন কি হয়? আমি যদি এখানে তোমাদের জন্য বোঝার সুবিধার জন্য একটা যদি রশি, এটা মনে করো ধনুকের একটা তীর, এটাকে এভাবে টান দিয়ে ধরেছি। টান দিয়ে ধরলে কি হবে শিক্ষার্থী বলো তো? টান দিয়ে ধরলে এই যে টেনে আমি পিছন দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার ফলে এটার মধ্যে কিন্তু বিভব শক্তি সঞ্চিত হলো। তার কারণে কি হবে? এখন যদি আমি এটাকে ছেড়ে দিই, এই বিভব শক্তির কারণে এটা কিন্তু কি হলো? ছুঁড়ে চলে গেল। তার মানে এই বিভব শক্তিটা কিন্তু গতি শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে অ্যান্সারটা কিভাবে বলতে হবে? ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয় এবং তীরটা যখন এটাকে ছেড়ে দেওয়া হয় তখন এই বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে তীরটা সামনের দিকে অগ্রসর হয়। আশা করি বুঝতে পারলে কিভাবে উত্তর দিবে। এরপর দেখো, গ নম্বরে কি বলেছে? গ নম্বরে বলেছে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। ভূমি থেকে বলেছে, দেখো ভালো করে খেয়াল করো, বলেছে ভূমি থেকে। কোথা থেকে? ভূমি থেকে। কত উচ্চতায়? এই উচ্চতাটা জানতে চেয়েছে কোথায়? এই যে 40 মিটার উচ্চতায় আমার বস্তুটাকে আমি তুলেছিলাম, সেই উচ্চতার মধ্যে কোন জায়গায় বিভব শক্তি
গতিশক্তির 1/3 হবে। বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ অঙ্ক। এটা কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষায় এসেছে এবং তোমাদের স্কুলে আমাদের নবম দশম শ্রেণীর বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে। খেয়াল করো, এখানে এই অঙ্কটা যখন আমরা করব, অঙ্কটা করার সময় আমরা তার মানে চেয়েছি কি কোন উচ্চতায়, তার মানে আমাকে উচ্চতাটা কি করতে হবে শিক্ষার্থী, ধরে নিতে হবে। তাহলে দেখো আমি প্রথমেই স্টার্ট করব যে ধরি ভূমি হতে x উচ্চতায়, অর্থাৎ আমি ধরলাম ভূমি থেকে x উচ্চতায়, আমি ধরলাম যে এতটুকু উচ্চতার মধ্যে বিভব শক্তিটা গতিশক্তির 1/3 হবে। এটা আমার প্রথম কাজ। আচ্ছা, আমি ধরলাম ভূমি হতে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। অতএব প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। অর্থাৎ আমরা কি লিখতে পারি, বিভব শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি, EP দ্বারা, তাই না? আর গতিশক্তি সমান আমরা জানি EK। এখন বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, তার মানে বিভব শক্তিকে আমি আলাদা করে এই পাশে রেখে দিলাম, সমান সমান গতিশক্তি বিভব শক্তির 1/3। খেয়াল করো 1/3 আমি কিন্তু লিখেছি, গতিশক্তির 1/3, বিভব শক্তি সমান সমান গতিশক্তির 1/3। আমি কিন্তু প্রশ্ন অনুসারে এটা লিখে ফেললাম। এটাই কিন্তু তোমরা ভুল করো। অনেক সময় তোমরা কি করো, বলেছে বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, তার মানে আগে আমি বিভব শক্তিকে আলাদা করে ফেলবো, তার মানে বিভব শক্তিকে আমি এভাবে আলাদা করে ফেললাম গতিশক্তির 1/3। তো গতিশক্তি যদি EK হয়, তার মানে গতিশক্তির 1/3, তার মানে কি বোঝা যাচ্ছে, EK/3, তাই না? এটাই কিন্তু আমি এখানে লিখেছি 1/3 EK। তোমরা কি করো, অনেক সময় EP সমান সমান কি লেখো, 3EP সমান সমান, বা এখানে লেখো 1/3 EP সমান সমান EK। না, এটা কিন্তু হবে না, তাহলে কিন্তু এটা গতিশক্তি বিভব শক্তির 1/3 হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু এই জায়গায় শর্তে ফেলার সময় কিন্তু তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করো। এটা কিন্তু এইভাবে করে হিসাব করে নেবে যে কোনটাকে আগে চেয়েছি, বিভব শক্তি, বিভব শক্তিকে আলাদা করে ফেললাম, কার 1/3, গতিশক্তির 1/3। তাহলে গতিশক্তি এর 1/3 মানেই হচ্ছে আমি কিন্তু এটাকে এইভাবে করে লিখেছি। তাহলে দেখো আমি বিভব শক্তি সমান কি জানি শিক্ষার্থী, বিভব শক্তি সমান জানি mgh, তাই না? আমি mgh জানি। এখন সম্পূর্ণ উচ্চতা যদি হতো তাহলে আমি h লিখতাম, কিন্তু এখানে আমি কি বলেছি, x উচ্চতায়, x উচ্চতায় বলেছি, তাহলে এখানে কি হবে, mgx সমান সমান 1/3 E কে সমান সমান আমরা কি জানি, হাফ mv², তাই না? এখন দেখো আমি 1/3 কে পাশে গুণ করে দেই, তাহলে কি হবে 3mgx, তাই তো? 3mgx সমান সমান এই পাশে হাফ থাকুক, m থাকুক, v² এবার আসো, v², এগুলো কিন্তু আমরা শিখেছি, আমরা কিন্তু শক্তির নিত্যতা সূত্রের মধ্যে আমরা কিন্তু v²টা কিভাবে বের করতে হয় আমি কিন্তু তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তাহলে দেখো v² সমান সমান আমরা জানি u² প্লাস 2gh, তাই না? 2gh। এখন 2g আমি লিখলাম, h এর ক্ষেত্রে খেয়াল করতে হবে h সমান সমান কি হবে। আমি বলেছিলাম গতিশক্তির ক্ষেত্রে আমরা উপর থেকে নিচের দিকে বস্তু নামার সময় কিন্তু সেই গতিশক্তি প্রাপ্ত হয়েছে, তার মানে এই উচ্চতাটার ক্ষেত্রে কিন্তু তার গতিশক্তি, এই উচ্চতাটার ক্ষেত্রে কিন্তু নয়, এটা শুধু বিভব শক্তির ক্ষেত্রে। তার মানে 2gh - x, এই যে এই দূরত্বটার জন্য আমার গতিশক্তি হবে, তার মানে h - x লিখলাম, ঠিক আছে? তাহলে আমি যদি এটা লিখে দিই, তাহলে দেখো তো শিক্ষার্থী, আমি এখন ক্যালকুলেশন করি, mgx সমান সমান এখানে হাফ m, u এর জায়গায় হবে 0, তাই না? কারণ আদিবেগ কি আছে, এখানে 0 আছে, 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো 2g আর
লিখে দিলাম, h মাইনাস এক্স রেখে দিলাম, ঠিক আছে। এখন আবার আমি বাদ দিয়ে 3mgx ইকুয়াল টু হাফ, এখানে দেখো এটার সাথে এটা যদি গুণ হয় 0ই হয়ে যায়, তাই না? তার মানে আমি শুধু এটার সাথে গুণ হবে, তাহলে এটার সাথে যদি গুণ হয়ে যায় এটা কেটে যাবে, তাহলে আমি এটা একবারে বাদ দিয়ে দিলাম। তাহলে থাকে কি শিক্ষার্থী, mg h মাইনাস এক্স, তাই তো? এখন দুই পাশ থেকে আমি যদি mg কে বাদ দিয়ে দেই তাহলে কি হবে, 3x সমান সমান h মাইনাস এক্স, বা এখন দেখো আমি x গুলোকে এই পাশে আনি, কেন? আমার x এর প্রয়োজন, আমি ধরেছি x উচ্চতায়, তার মানে আমাকে x এর মান বের করতে হবে। যার মান বের করতে হবে তাকে কিন্তু আমরা কোন পাশে রাখবো, বাম পাশে রাখবো। তাহলে 3x এই পাশে চলে আসলে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস x ইকুয়াল টু h। তাহলে এখানে 3 প্লাস x হয়ে গেল 4x সমান সমান h, বা তাহলে x সমান সমান কি হবে, h মাল্টিপ্লাইড বাই 4। তাহলে কি হবে বলো তো শিক্ষার্থী, এটা যদি মান বসাই, h এর মান কত আছে আমরা জানি 40 মিটার, তাহলে 40 ভাগ 4 সমান সমান কত হবে, 10। অতএব x সমান সমান 10 মিটার। তাহলে কি পেলাম, যে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এটাই হচ্ছে আমার গ নাম্বারের অঙ্ক। তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী? আশা করছি বাসায় ভালো করে অনেকবার করে এটা প্র্যাকটিস করবে, আরো আয়ত্তে চলে আসবে অঙ্কটা। এরপর দেখো ঘ নাম্বারে কি বলেছে, ঘ নাম্বারটা একটু খেয়াল করো ভালো করে, একটু মনোযোগ দিতে হবে ঘ নাম্বারের ক্ষেত্রে। দেখো, সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালে প্রথম 2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমরা 4 নাম্বার লেকচারে আমি শক্তির সংরক্ষণশীলতার নীতিটা আমি কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম যে শক্তি হচ্ছে অবিনশ্বর, শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। শক্তির শুধু একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র, এবং রূপান্তরের পূর্বে এবং রূপান্তরের পরে মোট শক্তির পরিমাণটা ধ্রুব থাকে, অর্থাৎ অপরিবর্তনীয় থাকে। এই যে শক্তির রূপান্তর, শক্তির নিত্যতা সূত্র বা শক্তির সংরক্ষণশীলতার সূত্র, এটা কিন্তু আমরা শিখেছি গত লেকচারে। আজকে দেখো, তাহলে এখানে আমি কিন্তু গতদিনে কি বলেছিলাম শিক্ষার্থী? বলেছিলাম এই বস্তুটাকে যখন আমি উপরে তুলবো এবং ছেড়ে দিব, তোলার পর তখন কিন্তু সব বিন্দুতে তার গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল কি হবে, অর্থাৎ মোট শক্তির পরিমাণটা একই রকম থাকবে। এখন এটা কিন্তু আমরা গতদিন প্রমাণও করেছিলাম। তাহলে এখন বলেছি কি, দেখো একটু সর্বোচ্চ উচ্চতায়, অর্থাৎ এখানে সর্বোচ্চ উচ্চতা কোনটা, h সমান সমান 40 মিটার উচ্চতায়, এটাই হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। বলেছে এই উচ্চতায় গতির মোট শক্তি এবং পতনকালে, অর্থাৎ যখন ছেড়ে দিচ্ছি পড়ছে বস্তুটা, সেই সময়ে প্রথম 2 সেকেন্ড পর, সেটা এখানে হতে পারে, এখানে কোথায় আমি জানি না, সেই সময়ে শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মানছে কিনা, অর্থাৎ সেই ক্ষেত্রেও মোট শক্তির পরিমাণটা একই রকম আছে কিনা আমরা সেটা আগে প্রমাণ করব। সেটা প্রমাণ করার জন্য সর্বোচ্চ উচ্চতায় আগে আমাকে মোট শক্তি বের করতে হবে, এবং ওই যে 2 সেকেন্ড পর, প্রথম 2 সেকেন্ড পর কোথায় আসলো সেখানকার মোট শক্তির পরিমাণ বের করতে হবে। এবং যদি দুইটা একই রকম হয় তাহলেই শুধুমাত্র আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে অঙ্কটা কি চেয়েছে। এখন দেখো, আমি এই অঙ্কটা যদি এখন সমাধান করি তাহলে প্রথমে আমরা কি দেওয়া আছে আমরা কিন্তু সেটা বের করবো, তাই না? কি দেওয়া আছে সেটা লিখব। তাহলে দেখো এখানে খেয়াল করো, দেওয়া আছে বস্তুটির ভর m সমান সমান 20 কেজি, আদি উচ্চতা অর্থাৎ
বস্তুটা প্রথমে কতটুকু দূরত্ব অতিক্রম করে অবস্থান করছিল, সেটা হচ্ছে h সমান সমান 40 মিটার এবং আদি বেগ u সমান সমান 0 মিটার পার সেকেন্ড। এখন তাহলে আমি কি বললাম, দুইটা কাজ করতে হবে আমাদের। একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি এবং 2 সেকেন্ড পরের মোট শক্তি বের করতে হবে। তাহলে সর্বোচ্চ উচ্চতা আগে বের করে ফেলি, দেখি কত আসে। সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি আমরা জানি, কোনো বস্তুকে যখন আমি একটা উচ্চতায় তুলে ধরবো তখন তার মধ্যে কিন্তু কোনো বিভব গতিশক্তি থাকে না, কারণ বস্তুটা যখন একটা উচ্চতায় এসে এখানে থাকে তখন কিন্তু তার অবস্থান, তার স্বাভাবিক অবস্থা থেকে আমরা শুধুমাত্র তার স্বাভাবিক অবস্থাটা পরিবর্তন করে নতুন একটা অবস্থানে নিয়ে এসেছি। এই কারণে তার মধ্যে শুধুমাত্র এবং শুধুমাত্র বিভব শক্তিই থাকবে, কোনো গতিশক্তি থাকবে না। তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট গতিশক্তি ই কে সমান সমান কি হয়ে গেল, 0। আচ্ছা, তাহলে বিভব শক্তি ইপি সমান সমান আমরা জানি ইপি সমান সমান mgh। খেয়াল করো, তাহলে mgh যদি হয় তাহলে 20 গুণন, আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি, m এর মান 20, g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু h এর মান হচ্ছে 40 মিটার। এখন এই জিনিসটা ক্যালকুলেশন করলে আমার আসে কত, 7840। আর শক্তির একক কি শিক্ষার্থী, শক্তির একক হচ্ছে জুল। তাহলে আমি যদি এখন সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি E1 লিখি, তাহলে মোট শক্তি হবে গতিশক্তি প্লাস বিভব শক্তি। এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখেছি, তাই না? এখন আমি যদি যোগ করে দিই তাহলে 0-র সাথে এই 7840 যদি যোগ করে ফেলি, সেই 7840ই হবে। তাহলে মোট শক্তি পাওয়া গেল 7840 জুল। আচ্ছা, একটা জিনিস আমরা পেয়ে গেলাম, সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি। এরপর আমাকে কি বের করতে হবে, এবার বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিলে প্রথম 2 সেকেন্ডে কোথায় যাচ্ছে, বস্তুটা প্রথম 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা আমার জানতে হবে, কারণ সেই পয়েন্টটা আমার বের করতে হবে এবং সেখানে বস্তুর বেগটা আমার বের করতে হবে, না হলে কিন্তু আমি শক্তিটা বের করতে পারবো না। এখন দেখো, আমি ছেড়ে দিলাম বস্তুটাকে, ছেড়ে দেওয়ার পর প্রথম 2 সেকেন্ড পরে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমি ধরলাম x, যেটা আমি নির্ণয় করব। সেটা কিভাবে নির্ণয় করব, x সমান সমান ut প্লাস হাফ gt স্কয়ার। কেন g লিখেছি তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছো। পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণকে আমরা লিখি অভিকর্ষ ত্বরণ হিসেবে এবং উচ্চতাকে আমরা লিখি, সরণকে আমরা h দ্বারা লিখি, তাই না শিক্ষার্থী? তাহলে দেখো, এই u এর মান আদিবেগ u সমান 0, t হচ্ছে 2 সেকেন্ড, হাফ g এর মান আমি বসিয়ে দিলাম 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু t এর মান কত, ওই যে 2 সেকেন্ড ইনটু t এর মান, তাহলে 2 বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে আসলো 19.6 মিটার। আচ্ছা, এরপর দেখো, এই যে এতটুকু দূরত্ব অতিক্রম করতে এই যে সময়টা, তার মানে সাপোজ ধরো এটা হচ্ছে এখানে, এটা ধরলাম আমি এখানে, এটা হচ্ছে 19.6। এখন তার মানে সে ভূমি থেকে কতটুকু উপরে আছে, তার মানে h থেকে টোটালটা বিয়োগ করতে হবে। তাহলে উক্ত সময়তে ভূমি হতে বস্তুর উচ্চতা কত, h প্রাইম ধরলাম আমি, তাহলে 40 মাইনাস x, তাই না শিক্ষার্থী? 40 মাইনাস x, তাহলে হলো কত, 40 মাইনাস 19.6 সমান সমান 20.4 মিটার। আচ্ছা, আবার পতনকালে প্রথম 2 সেকেন্ড পরে বস্তুর বেগ কত, এই যে আমি দুইটা জিনিস বের করে ফেলেছি। বস্তুটা যখন ছেড়ে দিচ্ছি প্রথম 2 সেকেন্ডে কতটুকু গেল সেটা বের করলাম, সেটা বের করলে আমি নিচের থেকে দূরত্বটা কত থাকলো সেটা আমি অটোমেটিক্যালি বের করতে পেরেছি। তাহলে এই দুটো জিনিস বের করলাম, এখন ভিটা বের করতে হবে। কেন? আমার গতিশক্তি বের করার জন্য ভির প্রয়োজন। এজন্য পতনকালে প্রথম 2 সেকেন্ড পরে বস্তুর বেগ v সমান সমান আমরা জানি v সমান সমান u প্লাস at, তাই না শিক্ষার্থী? v সমান সমান আমরা জানি u প্লাস at। এখন অভিকর্ষ যেহেতু এখানে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে, এই জন্য আমি এর জায়গায় কি লিখেছি, g লিখেছি। তাহলে u প্লাস gt,
তাহলে u সমান সমান 0 আদি বেগ 0 আছে, g এর মান 9.8 ইনটু t সমান সমান কত 2। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 19.6 মিটার। তাহলে আমি সব পেয়েছি আমার গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয়ের জন্য। এখন শুধু ক্যালকুলেশনের পালা। অতএব t সমান সমান 2 সেকেন্ড মুহূর্তের গতিশক্তি e কে প্রাইম যদি আমি ধরি, তাহলে e কে প্রাইম সমান সমান হাফ mv স্কয়ার। এখন শুধু মান বসিয়ে দাও, হাফ গুণন m এর মান হচ্ছে 20, v স্কয়ার এর মান হচ্ছে আমি বের করেছি 19.6 স্কয়ার। ক্যালকুলেশন করলে আসে 3841.6 জুল। এরপর বিভব শক্তি EP প্রাইম সমান সমান mgh প্রাইম। এখন দেখো m এর মান বসালাম, g এর মান বসালাম, h প্রাইম এর মান ওই যে ক্যালকুলেশন করে বের করেছি সেটা বসিয়ে দিলাম, মান আসলো 3998.4 জুল। অতএব মোট শক্তি অর্থাৎ ওই যে 2 সেকেন্ড অতিক্রম করার পরে মোট শক্তি E2 সমান সমান EK প্রাইম প্লাস EP প্রাইম। এখন দেখো দুটো যোগ করলে ঠিক সেই মোট শক্তির পরিমাণ যেটা এখানে এসেছিল 7840 জুল, একই কিন্তু এসেছে এবং এটা আসতেই হবে। তাহলে দেখো অতএব E1 সমান সমান E2, অর্থাৎ দেখা যাচ্ছে কি যে সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালে প্রথম 2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণশীলতার নীতিটা অনুসৃত হচ্ছে। এই অঙ্কটা আবার এভাবেও আসতে পারতো, তুমি খেয়াল করো। এই অঙ্কটা এখানে বলেছে সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালে প্রথম 2 সেকেন্ড পর। এখানে বলতে পারতো সর্বোচ্চ উচ্চতায় এবং বি বিন্দুতে বা x দূরত্ব অতিক্রম করার পরে সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হচ্ছে কি, তখনও কিন্তু তুমি ওই যে এইভাবে করেই কিন্তু বের করবে। শুধুমাত্র 2 সেকেন্ড সময় এখানে বলেছে জন্য কিন্তু আমরা এখানে 2 সেকেন্ড দিয়ে ক্যালকুলেশন করছি। এই টাইপের অঙ্ক অনেক আছে, তুমি বাসায় অনেক বেশি বেশি প্র্যাকটিস করবে, অনেক বেশি অনুশীলন করবে। যত বেশি তুমি এই পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো অনুশীলন করবে তত এগুলো তোমার একেবারে আয়ত্তের মধ্যে চলে আসবে। তুমি কিন্তু তখন ইজিলি বুঝতে পারবে এই অঙ্কটা আমাকে কোনভাবে কোন সূত্র ধরে আমাকে এগিয়ে নিয়ে শেষ করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা দেখো আজকে আমি তোমাদের এই যে অঙ্কটা করালাম সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নের গ নাম্বারটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এই গ নাম্বার অঙ্কটা তোমরা HW পদার্থবিজ্ঞান বিষয়ের HW খাতায় এই গ নাম্বার অঙ্কটা করবে এবং এই অঙ্কটা করে তোমার অভিভাবকের মাধ্যমে, যেহেতু এখন বাইরের পরিবেশটা স্বাভাবিক নয়, তোমার অভিভাবকের মাধ্যমে তুমি ভবনে, এই যে আমাদের 1 নম্বর ভবনে প্রত্যেক রবিবার অভিভাবক খাতা জমা দিয়ে যাবে এবং রবিবার দিনে পূর্বের খাতা নিয়ে যাবে। এই এখন আরেকটা জিনিস উল্লেখ করার মতো, সেটা হচ্ছে এই যে HW খাতায় কিন্তু আমরা তোমাদেরকে এখন নম্বর দিয়ে দিব। এই নম্বরটা তোমাদের বার্ষিক পরীক্ষার মূল পদার্থবিজ্ঞান নম্বরের সাথে সিটি এবং ডাইনিং মার্কস হিসেবে যোগ হবে। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তোমরা HWটা কমপ্লিট করে রাখবে এবং নির্দিষ্ট দিনে জমা দেবে। শিক্ষার্থীরা বাসায় ভালো করে পড়াশোনা করবে, দিনের নির্দিষ্ট সময় একদম মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। এর অন্য কোনো দিন অন্য কোনো আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।